ক্যান্টনমেন্ট কলেজ কুমিল্লা সেনানিবাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান পড়ব। এটি আমাদের এই অধ্যায়ের সর্বশেষ লেকচার, এটি 11তম লেকচার। আশা করি পূর্বের ক্লাসগুলো তোমরা দেখেছো। যারা এখনো পূর্বের ক্লাস দেখা বাকি আছে তারা পূর্বের ক্লাসগুলো নিজ দায়িত্বে দেখে নেবে। আজকের ক্লাসে যারা উপস্থিত হয়েছো, ক্লাসটি যারা শুনছো এবং দেখছো, তাদেরকে স্বাগত। আজ 28 জুন 2020। আজ কলেজে বিশেষ কারণে আমাদেরকে থাকতে হবে, যার কারণে সরাসরি ক্লাস নিতে পারছি না। ক্লাসটি তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে দিয়েছি, লিংক দিয়ে দিচ্ছি, লিংক থেকে ক্লাসটি দেখে নিচ্ছ তোমরা। এই ক্লাসের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে রাখবে, পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয়গুলো আবার আলোচনা করব। আজকে আমরা গত দিনের মতো সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব। গতদিনে আমরা 2 এবং 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি। 4 নাম্বার সৃজনশীল প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ ছিল। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব। লক্ষ্য করো, 0.4 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন কণা একটি স্থির ইলেকট্রনকে আঘাত করে 55 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। আবার দেখো, 0.4 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন কণা একটি স্থির ইলেকট্রনকে আঘাত করে 55 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। এখানে ক নাম্বার প্রশ্ন আছে এই অধ্যায়ের, আলোক তড়িৎ ক্রিয়া কি? খ নাম্বার প্রশ্নটা এখানে নেই। গ আছে, আপতিত ফোটনের শক্তি কত? ঘ, বিক্ষেপণের পূর্বে এবং পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ কর। এটি একটি বোর্ড প্রশ্ন, আসো আমরা উত্তরটি জেনে নিই। প্রথমে দেখো, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখানে ল্যামডা দেওয়া আছে 0.4 অ্যাংস্ট্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যেটা করতে হবে, এই অ্যাংস্ট্রমকে মিটারে নিতে হবে। আশা করি তোমরা সবাই জানো 10⁻10 দ্বারা গুণ করলে অ্যাংস্ট্রম মিটারে পরিণত হয়। আমাদের গ নাম্বার প্রশ্নে কাজ হচ্ছে আপতিত ফোটনের শক্তি বের করা। আপতিত ফোটনের শক্তি ই বের করতে হবে। তাহলে সূত্রটি হচ্ছে ই সমান hc/ল্যামডা। তাহলে বরাবরের মতো আশা করছি তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসেছো। যারা এখনো খাতা কলম নিয়ে বসো নাই তারা খুব দ্রুত খাতা কলম নিয়ে বসো এবং হিসেবটি করে ফেলো। পাশাপাশি বলে রাখি, যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই কমেন্টে তোমার রোল নাম্বার লিখে যাবে। দেখো, এখানে প্রথম কাজ হলো আমাদের এইচ এর মান বসানো। এইচ এর মান তোমরা জানো 6.63 into 10⁻34। সাথে আলোর বেগ বসাবে। আলোর বেগের মান তোমরা জানো 3 × 10⁸।
আর এই নিচে ল্যামডার মানটা বসিয়ে দিই। তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে, তবে যে উত্তরটা পাবে তার একক হবে জুল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখে নিই। দেখো, বিক্ষেপণের পূর্বে এবং পরে তরঙ্গদৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ। এই প্রশ্নের দ্বারা কম্পটন ক্রিয়ার দিকে ইঙ্গিত করা হচ্ছে, কারণ কম্পটন ক্রিয়ায় তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা এখানে কম্পটন ক্রিয়ার ঘটনাটা নিয়ে ব্যাখ্যা করব। তাহলে ঘ নাম্বার প্রশ্নের জন্য দেখো, বিক্ষেপণ কোণের তথ্য দেওয়া আছে আমাদের 55 ডিগ্রি। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আমার লাগবে ল্যামডা প্রাইম। এখানে এই সূত্রটি তোমাদেরকে জানতে হবে কম্পটন ক্রিয়ার, যে ল্যামডা প্রাইম ইকুয়াল ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। তাহলে এখানে তুমি মানগুলো বসাবে। দেখো, প্রথমে ল্যামডার মান বসাবে, ল্যামডার মান এরকম বসায় দিলাম 0.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা মিটার করেছি 0.4 ইন্টু 10^10। এরপরে দেখো আমাদের যে মানগুলো আছে, এইচ এর মান বসাতে হবে। এইচ এর মান তোমরা একটু আগে দেখেছো 6.63 ইন্টু 10^34। এম নটের মান ইলেকট্রনের স্থির ভর। ইলেকট্রনের স্থির ভর হচ্ছে 9.1 ইন্টু 10^31। এটা জানো তোমরা। সি এর মান আলোর বেগ 3 ইন্টু 10^8। এবার বসাতে হবে 1 মাইনাস কস ফাই। 1 মাইনাস cos ফাই, ফাই এর মান হলো 55 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি রেজাল্ট পেয়ে যাবে। আমি এর আগে একটা ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের, যেই কাজটি তোমরা করবে সেটা হলো, এই রেজাল্টটি বের হওয়ার পর তোমাকে যেটা মনে রাখতে হবে যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই কি হবে, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হবে। অর্থাৎ তুমি যে মানটা পাবে, এই মানটা এটার ঠিক কাছাকাছি হবে, কিন্তু এই মানটা তুমি কোনো অবস্থাতেই লিখতে পারবে না। 0.4 ইন্টু 10^10 তুমি লিখতে পারবে না। 0.4 এর পরে কোনো একটা সংখ্যা অবশ্যই তোমাকে লিখতে হবে। 0.4 ইন্টু 10^10 এর চাইতে বড় যেটা আসে, সেই সংখ্যাটা পয়েন্টের পরে সংখ্যা উল্লেখ করতে হবে, যাতে বোঝা যায় যে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তুমি সিদ্ধান্ত লিখবা যে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। 0.25 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত এনে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। ক, অর্ধায়ু কাকে বলে? এটি পরের অধ্যায়ের প্রশ্ন, আমরা এখন করব না। খ, নিউক্লিয় ফিশন ব্যাখ্যা করো, এটি পরের অধ্যায়ের প্রশ্ন। গ নাম্বার দেখো, বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। বিক্ষিপ্ত এক্স রশ্মির শক্তি এক্স রশ্মির শক্তির চেয়ে সামান্য কম ব্যাখ্যা করো। তাহলে বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা প্রাইম আমরা বের করব। দেখো গ নাম্বার প্রশ্ন, আপতিত এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 0.25 ন্যানোমিটার। এখানে লক্ষ্য করো, এখানে অ্যাংস্ট্রম নাই, এখানে আছে ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো
0.25 কে 10⁻9 দ্বারা গুণ করব। মনে থাকবে ন্যানোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা 10⁻9 দ্বারা গুণ করব। এই প্রশ্নে বিক্ষেপণ কোণ দেওয়া আছে ফাই ইকুয়াল 60 ডিগ্রি, তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম আমাদেরকে বের করতে হবে। তাহলে ঠিক একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করেছি। এখানে ল্যামডার মান বসাবে, এইচ এর মান বসাবে, এম নট এর মান, সি এর মান, ফাই এর মান। তাহলে এই 5টা মান তোমাকে বসাতে হবে, 1 2 3 4 5। এই 5টি মান বসালে তুমি ল্যামডা প্রাইমের মান পেয়ে যাবে। তবে মনে রাখতে হবে, আবারও বলছি, ল্যামডা প্রাইমের মান কোনো অবস্থাতেই তুমি এটা লিখতে পারবে না। কোনটা? এই 0.25 ইন্টু 10⁻9 এটা লিখতে পারবে না। এই মানটা অবশ্যই এর থেকে একটু হলেও বড় হবে, অর্থাৎ তোমাকে 0.25 এর পরে আরো যে ঘর আছে এই ঘর লিখতে হবে, যে 0.25 এর পরে কত এসেছে, এখানে আরো ঘর আসবে, আরো সংখ্যা পয়েন্টের পরে আরো ঘর আসবে, এই ঘরগুলো লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। কম্পটন ক্রিয়ায় তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তাহলে এটা আমরা মুখে শুধু বললে হবে না, অঙ্ক করে সংখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য আগে ছিল 0.25 ন্যানোমিটার, অর্থাৎ 0.25 ইন্টু 10⁻9 মিটার। বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম তার থেকে বেশি হয়েছে। মনে করো এখানে 0.2512 কিছু একটা সংখ্যা আসবে, এটা পুরোটা লিখবে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটি বিষয়, সেটা হলো এই ক্যালকুলেশনগুলোতে অনেকগুলো রাশির মান বসাতে হয়, এই জন্য অনেকেরই ক্যালকুলেটর টিপতে সমস্যা হয়। তোমরা কমেন্টে রেজাল্টগুলো করবে, তাহলে বুঝতে পারবা যে তোমার রেজাল্টটা হলো কিনা। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যারা এই ক্যালকুলেশনগুলো করবে তারা প্রশ্নের নাম্বার দিয়ে, যে 5C 5-এর এটা গ, তাহলে 5C অ্যান্সার এত, এভাবে লিখে কমেন্ট করবে এবং কমেন্টগুলো মিলিয়ে নেবে, এবং আমিও বুঝতে পারবো যে কার কার অঙ্ক হয়েছে, কার অঙ্ক হয়নি। তোমাদের ক্লাস শেষে আমি অবশ্যই কমেন্টগুলো দেখব। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, বিক্ষিপ্ত এক্স রশ্মির শক্তি আপতিত এক্স রশ্মির শক্তির চেয়ে সামান্য কম। তাহলে আপতিত এক্স রশ্মির শক্তি কত, এটি আমরা প্রথমে বের করব। তাহলে লক্ষ্য করো, আপতিত এক্স রশ্মির শক্তি, তাহলে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা, তাহলে শক্তি কত হবে? শক্তির সূত্র হলো E সমান hc বাই ল্যামডা। এখানে তুমি মান বসায় দিবে, h এর মান বসাবে 6.63 ইন্টু 10⁻34, c এর মান বসাবে 3 ইন্টু 10⁸, আর ল্যামডার মান এটা বসায় দেবে। তাহলে তুমি আপতিত এক্স রশ্মির শক্তি পাবে জুল এককে। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে পয়েন্টের পরে সব সময় ঘর বেশি করে নিবে, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। তো একইভাবে বিক্ষিপ্ত এক্স রশ্মির সূত্র, একই সূত্র, ইর জায়গায় ই প্রাইম, এইচ সি বাই ল্যামডার জায়গায় হচ্ছে ল্যামডা প্রাইম। তাহলে এখানেও মান বসাবে। যদি তুমি সাবধানতার সাথে মান না বসাও, দশমিকের পরের সংখ্যাগুলোকে গুরুত্ব না দাও, তাহলে তুমি দেখবা যে অঙ্ক শেষে তোমার ই আর ই প্রাইম এক সমান মনে হচ্ছে। যদি তুমি দশমিকের পরের সংখ্যাকে গুরুত্ব না দাও, তোমার কাছে কি মনে হবে? ই আর ই প্রাইম সমান মনে হবে। কিন্তু এটা কি ঠিক? না, এটা ঠিক না, এটা ভুল। তাহলে কি হতে হবে? তোমার সংখ্যাটা এমনভাবে বসাতে হবে, দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে তোমাকে দেখাতে হবে যে ই প্রাইমের মান অবশ্যই কি ইর থেকে কম, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে কি অঙ্কের জন্য আমরা সূত্রটা সোজা, এখানে এখানে যে জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো যথাযথভাবে যত্ন করে নিতে হবে, ক্যালকুলেটরে লিখতে হবে এবং খাতায় লিখতে হবে, যাতে পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় যে আপতিত ফোটনের শক্তি অপেক্ষা নির্গত ফোটনের শক্তি কম হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এটিও কিন্তু বোর্ড প্রশ্ন। এখন এই প্রশ্নগুলোতে ক্যালকুলেশনের সমস্যা হলে কি সমস্যা হবে দেখো, যদি তুমি সঠিকভাবে এই অঙ্কটি করো তুমি পাচ্ছ 4 নাম্বার। এই সূত্রগুলো খুব সোজা,
অঙ্ক ভুল হইলেও তুমি এই সূত্রটা লিখতে পারবা। কিন্তু দেখো, তুমি যদি ক্যালকুলেটর টিপতে ভুল করো বা ক্যালকুলেটরে ঠিক আসছে দশমিকের পর সংখ্যাটা গুরুত্বের সাথে নেওয়া নাই, তাহলে তুমি এই প্রশ্নে 4 এর মধ্যে পাবে মাত্র 2। এই জন্য খুব সাবধান থাকবে। এবার আমরা আসি 7 নাম্বার প্রশ্নে। দেখো, 20 কেজি ভর ও 10 মিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থির অবস্থা হতে 0.5 সি বেগে চলতে শুরু করল। কাল দীর্ঘায়ন কি? এটি আমাদের এই অধ্যায়ের প্রশ্ন, আমরা আগে আলোচনা করেছি। ভর শক্তিতে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। এটি E সমান mc স্কয়ার, এই সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। গ নাম্বার প্রশ্নটি দেখো, বস্তুটির গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত? তাহলে আমাদের স্থিতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 মিটার। বেগ কত দেওয়া আছে? 0.5 সি। কি করব আমরা একটু দেখো। এখানে দেওয়া আছে স্থিতিশীল দৈর্ঘ্য L নট সমান 10 মিটার। তোমরা জানো যে স্থির অবস্থার দৈর্ঘ্য সবসময় L নট ধরতে হয়। একটু মনে করে দেখো, দৈর্ঘ্য এবং ভরের বেলায় স্থির অবস্থাটা হলো নট, স্থির দৈর্ঘ্য L নট, স্থির ভর m নট। সময়ের বেলায় গতিশীল কাঠামোর সময় হলো t নট আর স্থির কাঠামোর সময় হলো t, অর্থাৎ সময়েরটা বিপরীত। ওকে, আসো। বেগ দেওয়া আছে, v দেওয়া আছে 0.5 সি। আমি যেখানেই সি আছে সেখানে একটা কথা বারবার বলবো, এই সি ওয়ালা অঙ্ক যেখানে থাকবে সেখানে আমরা সি এর মান বসাবো না। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব? আমরা জানি L সমান L নট রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। লক্ষ্য করো, তাহলে আমরা L নটের মান প্রথমে বসাবো 10 রুট 1 মাইনাস ভি এর মান আমাদের হচ্ছে 0.5 সি। আর নিচে আরেকটা সি আছে। লক্ষ্য করো, এবার যদি আমরা এটাকে স্কয়ার করি, এই উপরের সি আর নিচের সিটা কেটে যায়, তাহলে আমাদের এখানে আসবে 10 রুট 1 মাইনাস 0.5 স্কয়ার। তাহলে এখান থেকে তুমি খুব সহজে হিসাব করে এল এর মান বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্ক আমরা আগেও করেছি মিটার স্কেলের ক্ষেত্রে। তবে সাবধানতা একটাই, সেটা হলো এই সি এর আর দুইটা সি, উপরের সি নিচের সি কাটা যাওয়া, এই জায়গাটাই খেয়াল রাখতে হবে। যারা খেয়াল রাখতে পারবে তাদের এই অঙ্ক হয়ে যাবে। এবার ঘ নাম্বার প্রশ্নটি দেখো, এটি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমার খুব প্রিয় একটা প্রশ্ন। নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি 1 নয় ব্যাখ্যা কর। অর্থাৎ এখানে আমাদের এই কণাটার বা বস্তুটার দুইবার গতিশক্তি বের করতে হবে। একটি হলো প্রচলিত নিয়মে, যেটাকে আমরা বলি নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী, আরেকটি হলো নতুন আমরা যে শিখলাম আপেক্ষিক তত্ত্ব, সেই অনুযায়ী গতিশক্তি বের করতে হবে এবং দেখাতে হবে যে এই দুইটা মান 1 নয়। লক্ষ্য করো, আমাদের এখানে যে বস্তুটা দেওয়া আছে, এই বস্তুটার স্থির অবস্থার ভর দেওয়া আছে m নট 20 কেজি। তাহলে আপেক্ষিক তত্ত্ব বস্তুর ভর পরিবর্তিত হয়। তাহলে বস্তুটা যখন 0.5 সি বেগে গতিশীল হয় তখন তার ভর আর m নট থাকে না, তখন ভর চেঞ্জ হয়ে যায় m। তাহলে আপেক্ষিক তত্ত্ব নিয়ে আমরা যখন কাজ করব তখন আমার গতিশীল ভরের প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী সূত্র লিখব, m সমান m নট বাই রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই সমীকরণের সাহায্যে প্রথমে আমাকে m এর মান বের করতে হবে। একটা জিনিস মনে রাখবে, m এর মান অবশ্যই 20 কেজি অপেক্ষা বেশি হবে।
20 কেজি থেকে যখন বেশি হবে তখন বুঝতে পারবে তোমার অঙ্কটা ভুল হয় নাই অন্তত। ওকে, এম বের হয়ে গেল। এবার এম বের হওয়ার পর তোমার এই সূত্রটা মনে রাখতে হবে, আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি টি ইকুয়াল এম মাইনাস এম নট, পুরোটা ব্র্যাকেটে রেখে ইন্টু সি স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, খাতা দেখছি, আমরা যেটা দেখি সেটা হলো অনেক ছাত্রছাত্রী এখানে এম মাইনাস এম নট ঠিকঠাক লেখে, সিও লেখে, কিন্তু স্কোয়ারটা দিতে ভুলে যায়। খুব সাবধান, অর্থাৎ লেখা আছে স্কোয়ার কিন্তু ক্যালকুলেটরে স্কোয়ার না করার কারণে উত্তরটা ভুল হয়ে যায়। তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি টি সমান এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার বের করে ফেলবে। এবার দেখো তোমার পুরনো জ্ঞান, চিরায়ত বলবিদ্যা অনুযায়ী গতিশক্তি ই কে সমান হাফ এম নট ভি স্কোয়ার। এখানে ভুলটা কি হয়? এখানে ভুলটা হচ্ছে, সবাই স্কুলে পড়ে আসছো গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। কি পড়ে আসছো? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন কেউ যদি এখানে সূত্রটি লেখো ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, তোমার অঙ্কটি কি হবে? হবে না। কেন হবে না? কারণ চিরায়ত বলবিদ্যা অনুসারে বস্তুর ভর পরিবর্তিত হয় না। তাহলে এখানে স্থির ভরটা এম নট, অর্থাৎ তোমাকে এম নট লিখতে হবে। কেউ যদি এখানে হাফ এম ভি স্কোয়ার লেখো তাহলে সে নিশ্চয়ই এম এর এই যে মানটা পেয়েছে এটা বসাবে, আর বসানোর সাথে সাথে তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে। এই জন্য এই জায়গাটা খুব সাবধান থাকতে হবে। এই জন্য এই প্রশ্নগুলো আমরা বারবার পড়ানোর পরও দেখা যায় যে যখন পরীক্ষায় আসে তখন ছেলেমেয়েরা ভুল করে। তোমাকে জানতে হবে যে এই প্রশ্নের এই জায়গাটা সমস্যা। ওই জায়গাগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে দেখবা যে পরীক্ষায় তোমার নম্বর কাটা যাবে না, বেশি নম্বর পাইতে সাহায্য করবে। এখন এই প্রশ্ন থেকে সিদ্ধান্ত কি হয়? এই প্রশ্ন থেকে সিদ্ধান্ত যেটা পাওয়া যায় সেটা হলো আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তিটা সবসময় বেশি হবে। এটা জানা থাকলে তোমার অঙ্কটা হলো কিনা তুমি একটা ধারণা পাবে। তাহলে আমরা সিদ্ধান্ত লিখব আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি ও চিরায়ত বলবিদ্যা অনুসারে প্রাপ্ত গতিশক্তি সমান হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদেরকে বলবো, যেহেতু কলেজ খোলা নেই, আমি তোমাদের পড়াটা দেখতে পাচ্ছি না, তোমরা অবশ্যই নিজে দায়িত্ব নিয়ে এই অঙ্কের ক্যালকুলেশনগুলো করবে এবং কমেন্ট বক্সে প্রশ্নের নাম্বার দিয়ে সি ডি লিখে অ্যান্সারটা লিখবে। এবং গতদিনে যারা বাড়ির কাজ করে আমাকে ছবি দিয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে নাম বলছি না, তবে যারা দিয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পড়াশোনা চালিয়ে যাও এই আহ্বান জানাচ্ছি। আসো আমরা পরের প্রশ্নে যাই। ৮ নাম্বার প্রশ্ন, সিজিয়াম ধাতুর পাতে 4x10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, বানান ভুল আছে, আলো আপতিত করে ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষণ পরিচালনা করার সময় নিবৃত্তি বিভবের মান পাওয়া গেল 2 ভোল্ট। পরবর্তীতে 6.8 × 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করা হলো। আমাদেরকে বের করতে হবে ফটো ইলেকট্রনটির সর্বোচ্চ গতিবেগ। আমরা প্রথমে গ নাম্বারটাই শিখে আসি। দেখো, আমাদের তথ্য হচ্ছে নিবৃত্তি বিভব। এই নিবৃত্তি বিভব থেকে আমাদের বের করতে হবে সর্বোচ্চ গতিবেগ। বাকি যে তথ্যগুলো আছে এটি গ নাম্বারের জন্য আমাদের কাজে লাগবে না। দেখো, নিবৃত্তি বিভব একটু বাংলায় লিখে নেবে তোমরা, এটা নিবৃত্তি বিভব ভি নট ইকুয়াল 2 ভোল্ট। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল হয়, আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল ই ভি নট। তাহলে এখান থেকে যদি তুমি লেখো তাহলে লিখতে পারবে, দেখো, ভি এম ইকুয়াল √2
টু ইভি নট বাই এম। আমরা যদি মানগুলো বসাই, তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এখানে পয়েন্ট আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এই নটের মান আমাদের আছে এখানে 2। এম এর মান তোমরা দেখতে পাচ্ছ 9.1 ইন্টু 10 ইনভার্স 31। তাহলে এখান থেকে যে মানটা পাবে, এটা যেহেতু বেগ তাহলে একক হবে মিটার পার সেকেন্ড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কে কোনো ঝুঁকি নেই, শুধু সূত্রটি মুখস্থ রাখলেই তুমি অঙ্কটি করতে পারবে। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখে নিই। লাল আলো ব্যবহার করলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কি না। আলোক তড়িৎ ক্রিয়ার শর্ত তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আপতিত ফোটনের শক্তি যদি কার্য অপেক্ষক অপেক্ষা বেশি হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটে। যদি সমান হয় তাহলেও আমরা বলতে পারবো আলোক তড়িৎ ক্রিয়া ঘটে, তবে ইলেকট্রন মুক্ত হলেও গতিশীল হয় না। এখানে দেখে নিব আমরা যে এই ক্ষেত্রে কার্য অপেক্ষক কত এবং আপতিত লাল আলোর জন্য শক্তি কত। এই প্রশ্নে কিন্তু কার্য অপেক্ষক দেওয়া নাই, একটু দেখো। তাহলে আমরা শুরু করি। আমাদের তথ্য হচ্ছে V0 2 ভোল্ট, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য প্রথম ক্ষেত্রে 4 × 10⁻7 মিটার। তাহলে আমরা যে সূত্রটি জানি আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আইনস্টাইনের সমীকরণ hc/λ = W0 + EV0। অনেকেই বলতে পারো যে স্যার এখানে তো EV0 দেখি না, এখানে আমরা হাফ mvm² বা k লিখছিলাম। যেহেতু এই প্রশ্নে V0 আছে আমরা এই জন্য রাশিটাকে EV0 লিখেছি। এখান থেকে তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে বুঝতে পারতেছো আশা করি, এই লাল অঙ্কটা W0 এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে W0 সমান আমরা কি লিখব? আমরা লিখব W0 = hc/λ1 মাইনাস ই। এখান থেকে আমরা W0 এর মানটা বের করে ফেলব। এইচ এর মান আমরা আগের অঙ্কে বসিয়েছি, সি এর মান আলোর বেগ, সাবধানে বসাবে। এটা ই, ইলেকট্রনের চার্জ, এই যেটা। ওকে, এরপর আমাদের যেটা কাজ সেটা হলো লাল আলোর শক্তি লিখবা। লাল আলোর শক্তি E2 সমান hc/λ2। লাল আলোর শক্তি E2 সমান hc/λ2। তাহলে এই মানটা তোমরা বের করে ফেলবে। এখান থেকে মানটা বের করলে তোমরা দেখতে পাবে যে E2 এর মান W0 অপেক্ষা বড়। তাই আমরা বলতে পারবো যে লাল আলো ব্যবহার করলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 9 নম্বর প্রশ্নটি দেখো, এটিও একটি বোর্ড প্রশ্ন। শূন্য মাধ্যমে একই রকম দুটি ধাতব পাত x ও y পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত। x পাত থেকে ইলেকট্রন নির্গত হয়ে সরাসরি y পাতের দিকে গতিশীল হয়। এখানে yটা বাদ গেছে। y পাতের কার্য অপেক্ষক 1.85 ইলেকট্রন ভোল্ট। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। একটা জিনিস মনে রাখবে, তরঙ্গদৈর্ঘ্যের এই পাল্লার মধ্যে
যখন তরঙ্গদৈর্ঘ্য কম থাকে তখন শক্তিটা বেশি হয়, অর্থাৎ এই 4000 অ্যাংস্ট্রমের শক্তিটা বেশি আর 8000 অ্যাংস্ট্রম আলোর শক্তিটা কি কম। আমাদের প্রথম প্রশ্ন আলোক তড়িৎ ক্রিয়া কি, এটি তোমরা জানো। সূচন তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। গ নাম্বার প্রশ্ন কি, আমাদের সূচন তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। আমাদের তথ্য আছে কার্য অপেক্ষক, তাহলে এটি খুব সোজা একটা অঙ্ক। গ নাম্বার কার্য অপেক্ষক থেকে সূচন তরঙ্গদৈর্ঘ্য। দেখো কার্য অপেক্ষক দেওয়া আছে 1.85 ইলেকট্রন ভোল্ট। এখানে যেটা মূল কাজ সেটা হলো ইলেকট্রন ভোল্টকে জুল বানাতে হবে। তোমরা জানো যে ইলেকট্রন ভোল্টকে জুল বানানোর জন্য কি করতে হয়, এরকম 1.85 আছে, তাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হবে ইনটু 1.6 ইনটু 10⁻90। গুণ করলেই জুল হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে খুব সহজে তুমি ল্যামডা নটের মানটা বের করতে পারবে। আবার এপাশ ওপাশ করতে যায় ঝামেলা লাগায়ও না। ডব্লিউ নট সমান ল্যামডা নট সমান এইচসি বাই ডব্লিউ নট। লেখা তাড়াহুড়ো করতে যায়, খারাপ হয়ে যাচ্ছে আরো। এইচসি বাই ডব্লিউ নট আমাদের ক্লাসের সময় শেষের দিকে। তাহলে মানটি বসালে তোমরা গ নাম্বার করতে পারবে। ঘ নাম্বারটি একটু দেখো, দৃশ্যমান আলোর সাহায্যে ওয়াই পাত থেকে নির্গত ইলেকট্রন এক্স পাতে পৌঁছাতে পারবে কিনা। এখানে একটি বিষয় লক্ষণীয়, ওয়াই পাত থেকে যে ইলেকট্রন নির্গত হবে এই ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আকর্ষিত হবে। তাহলে এই ইলেকট্রনের ঋণাত্মক চার্জ ব্যাটারির ধনাত্মক পাত দ্বারা আকর্ষিত হবে, অর্থাৎ নির্গত ইলেকট্রনের শক্তি যদি 4.2 ভোল্ট অপেক্ষা বেশি হয় তাহলেই শুধুমাত্র এক্স পাতে পৌঁছাতে পারবে। মনে রাখো এই ছবিটার ব্যাপারটা। দেখো তাহলে দুই ধরনের তরঙ্গ ছিল, এখানে পুরো পাল্লা দেওয়া ছিল 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। তাহলে যেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বনিম্ন সেখানে শক্তিটা সর্বোচ্চ, এই জন্য আমরা সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে দেখব ল্যামডা মিনিমামের জন্য শক্তিটা সর্বোচ্চ হবে। তাহলে এখানে 4000 অ্যাংস্ট্রম আছে, 10⁻10 দ্বারা গুণ করে আমরা প্রথমে মিটারে প্রকাশ করব। করার পরে আমরা গতিশক্তিটা বের করব। সর্বোচ্চ গতিশক্তিটা আমরা প্রথমে জুল এককে পাব, এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে নিব। ইলেকট্রন ভোল্টে নেওয়ার পর দেখো এখানে আমরা যেটা করব সেটা হলো, আবার আমরা জানি গতিশক্তি কে সমান হলো ই ভি নট। এখান থেকে আমরা ভি নটের মানটা বের করব যে এই পরীক্ষায় নিবৃত্তি বিভবটা কত। তাহলে নিবৃত্তি বিভবের মান এই প্রশ্নে যে দেওয়া আছে 4.2 ভোল্ট, এই বিভব অপেক্ষা কম হবে। তার কারণ আমরা সিদ্ধান্ত বলতে পারবো যে নির্গত ইলেকট্রন এক্স পাতে পৌঁছাবে না। 10 নম্বর প্রশ্নটি দেখো, কোন ধাতব পাত থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য এর উপর 2500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো, কার্য অপেক্ষক দেওয়া আছে। গ নাম্বার প্রশ্ন, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বের করো। তাহলে এখানে দুইটা তথ্য আছে, ল্যামডা আছে, ডব্লিউ নট আছে, সর্বোচ্চ গতিবেগ কে বের করতে হবে। দেখে নাও উত্তরটি, এই যে আমাদের ল্যামডা আছে, ডব্লিউ নট আছে, সর্বোচ্চ বেগ ভিএম বের করতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে এমটা হলো ইলেকট্রনের ভর, ভরটা বসায় দিবে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে তুমি পেয়ে যাবে ভিএম এর মান। এবার ঘ নাম্বারটা দেখো, উক্ত ধাতুর উপর 5897 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো পড়লে ইলেকট্রন মুক্ত হবে কিনা। এটি ওই যে লাল আলোর ক্ষেত্রে যে আমরা প্রশ্নটি বলেছিলাম ঠিক সেটার মতো। দেখো এই যে ল্যামডা 2 দেওয়া আছে 5897 অ্যাংস্ট্রম, এটিকে আমরা মিটার করব। মিটার করে আমরা এই 5897 অ্যাংস্ট্রমের জন্য শক্তি বের করব। এক্ষেত্রে শক্তির মান যদি ডব্লিউ নটের সাথে বেশি হয় তাহলে আমরা সিদ্ধান্ত দেব আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, যদি কম হয় তাহলে বলবো আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের সাথে ছিলে তাদেরকে ধন্যবাদ, যারা পরে এসে ক্লাসটি দেখবে তাদেরকেও আগাম ধন্যবাদ। তোমরা ক্লাসটি অবশ্যই দেখবে এবং অঙ্কগুলো নিজে খাতা কলম ক্যালকুলেটর দিয়ে করবে এবং কমেন্টে তোমার অঙ্কের রেজাল্ট লিখবে প্রশ্ন নাম্বার দিয়ে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।